অল ইন্ডিয়া বিএসএনএল ডিওটি পেনশনার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নদিয়ার শান্তিপুরে। গতকাল 22 এবং আজ 23শে মার্চ চলবে সম্মেলন। এই উপলক্ষেই 21শে মার্চ সেমিনার আয়োজিত হয়েছিল। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক অনাদি সাহু। আজ সকালে রাজ্যের সকল জেলা থেকে আগত প্রতিনিধিদের উদ্বোধনী সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়। সমগ্র শান্তিপুর শহর পরিক্রমা করেন তারা। এরপরই প্রয়াত শিবদাস ব্যানার্জি সম্মেলন মঞ্চে বিএসএনএল ডিওটি পেনশনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক কে.জি. জয়রাজ, ষষ্ঠ রাজ্য সম্মেলনের ঊর্ধ্বতন কমিটির সম্পাদক নদিয়া জেলার বিএসএনএল পেনশন অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক বিধানচন্দ্র প্রামাণিক জানান, এই সম্মেলনের উদ্দেশ্য আমরা পেনশন পাচ্ছি কিন্তু বাড়িতে বসে আরাম করতে পারছি না। যেখানে সাধারণ মানুষ অল্প পয়সায় টেলিফোন চালাতে পারত, সেখানে বর্তমানে 4G 5G টেলিফোন চালাতে খরচা একেবারেই দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে মাত্রা ছাড়া। আর এই কারণেই আমরা ধর্মঘট করছি। বিএসএনএলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নীতি পরিকল্পনা চিন্তাভাবনা তার মধ্যে দিয়েই বিএসএনএলকে আবার আগের মতন আনা সম্ভব। আর তাই আমরা কর্মচারীরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কর্মচারীদের যে কিছু করার নেই তা কিন্তু বলেননি তিনি, বরং জানান সকল রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়নগুলো একত্রিত হয়ে সরকারি এবং এই ইচ্ছাগুলোকে পুনরুদ্ধার করতে হবে, তবেই চেষ্টা করা শুরু হবে। আমাদের অল ইন্ডিয়া বিএসএনএল ডট পেনশনার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য সম্মেলন হচ্ছে। এই রাজ্য সম্মেলনটা সংগঠনগতভাবে প্রতি 2 বছরে অন্তর আমাদের রাজ্যে হয়। রাজ্য সম্মেলনটি গতবার বর্ধমানে হয়েছে, পঞ্চম সম্মেলন আমাদের শান্তিপুরে নদিয়া জেলার দায়িত্বে এই ষষ্ঠ সম্মেলন পড়েছে। আমরা সেটা শান্তিপুরে সম্রাট লজে করছি। এই সম্মেলনের উদ্দেশ্য, আমরা পেনশন পাচ্ছি কিন্তু বাড়িতে বসে আরাম করতে পারছি না। কেন্দ্রীয় সরকারের যা পেনশনারদের উপর আক্রমণ, যেভাবে আমাদের অধিকারগুলো আস্তে আস্তে হরণ করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে সংগঠিতভাবে লড়াই করছি সারা ভারতবর্ষ জুড়ে। আমাদের উদ্দেশ্য, আমাদের যাতে পেনশনের কোনো ক্ষতি না হয়, আমাদের অধিকারগুলো খর্ব না হয়, এবং এছাড়াও আমরা সাধারণ মানুষের জন্যও লড়াই দিই। যেটা 4G 5G দিলে সাধারণ মানুষ অল্প পয়সায় টেলিফোন চালাতে পারত, যেটা সাধারণ মানুষের প্রাইভেট অপারেটর পকেট কেটে নিচ্ছে, তার জন্য আমরা ধর্মঘট করেছি। আমরা বহুবার দিল্লিতে অভিযান করেছি যে আমাদের বিএসএনএলকে 4G 5G দেওয়া হোক, এটা সাধারণ মানুষের অনেকটা পকেট ভালো থাকতো। কিন্তু সরকার বিরোধী সরকার সেই জায়গায় নেই। তার জন্য আমরা যেমন নিজেদের জন্য লড়াই করি, পাবলিকের জন্যও করি। আমাদের এই ষষ্ঠ সম্মেলন কাল থেকে এখানে শুরু হয়েছে। কালকে ভারতবর্ষের জনগণ এবং আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প রক্ষার যে লড়াই, তার এখানে সেমিনার হয়েছে। সেখানে বক্তব্য রেখেছেন, বক্তা ছিলেন আমাদের সিআইটিইউ রাজ্য সম্পাদক কমরেড অনাদি সাহু এবং আমাদের অল ইন্ডিয়া বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট কমরেড অনিমেষ মিত্র কালকের সেমিনারে বক্তব্য রেখেছেন। আজকে আমাদের ষষ্ঠ রাজ্য সম্মেলন শুরু হয়েছে। এই ষষ্ঠ রাজ্য সম্মেলনের শুরুতেই আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও, বৃষ্টির মধ্যেও আমাদের এই বৃদ্ধ মানুষগুলো, আমাদের এই বৃষ্টি ভেজা অবস্থায় আমরা একটা সুসজ্জিত মিছিল এই সম্রাট লজ থেকে শান্তিপুর ডাকঘর পর্যন্ত করেছি, বৃষ্টিতে ভিজেও। যাই হোক, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, অধিকার রক্ষার লড়াই, এই সম্মেলন আজকে শুরু হয়েছে। সম্মেলন উদ্বোধন করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড কে.জি. জয়রাজ, এবং আজকে একটু পরে আমাদের সাবজেক্ট কমিটির সম্মেলন শুরু হবে। আগামীকাল পর্যন্ত এই সম্মেলন চলবে এবং আমাদের সুসংগঠিত যে পেনশনার্সরা এত সুন্দরভাবে এই সম্মেলন শুনবেন এবং পরিচালনা করবেন, খুবই আমাদের পক্ষে, আমাদের জনগণের পক্ষেও অনেক কিছু এখানে আলোচনা হবে। যেমন বাজার দর, অগ্নিমূল্য থেকে শুরু করে, কৃষকের থেকে শুরু করে সমস্ত ব্যাপারে আমরা এই সম্মেলনে সারা ভারতবর্ষের ভালো মন্দ 2 দিন ধরে আলোচনা করি। একটা সময় তো আপনারা কাজ করতেন, তো প্রত্যেকে কি এখন বিএসএনএলের অবসরপ্রাপ্ত কর্মী? প্রত্যেকে না, কিছু আছে যেটা আমাদের এখনও পর্যন্ত সামান্য কর্মচারী আছে, যেটা বিএসএনএল গত 2020 সালে 80,000 কর্মচারীকে ভিআরএস দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, কিন্তু তারপরেও যে কটা কর্মচারী আছেন তারা কাজ করছেন। একসময় আমরা কাজ করেছি। আজকে একসময় 3 লক্ষ কর্মচারী ছিল,
আর এখন মাত্র সেখানে টোটাল অফিসার এবং মিলিয়ে সারা ভারতবর্ষে 50,000 মতো আছে। কত ডেলিগেট এখন এসছে আজকে আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ থেকে 215 জনা ডেলিগেট এসছেন বিভিন্ন জেলা থেকে। আরেকটি বিষয়, যখন আপনারা কাজ করতেন তখন যেমন বিএসএনএল এর রমরমা ছিল, এই যে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর হোক বা বড় প্রতিষ্ঠান, সেখানে সব বিএসএনএল এর ল্যান্ডলাইন নাম্বার ব্যবহৃত হতো, এখন আর কোথাও পাওয়া যায় না। এটা নিয়ে আপনাদের কি মতামত? এটা আমাদের মতামত। সরকারের উদ্দেশ্য কর্পোরেট কালচার, যেটা সরকার চাইছে পাবলিক প্রাইভেট অপারেটররা আজকে ভারতবর্ষের যে মুনাফা, জনগণের পকেট কেটে যে মুনাফা অর্জন করুক এবং সরকারি সংস্থাগুলো রুগ্ন হোক, এই যে একটা চিন্তাভাবনা, যেটা প্রাইভেট অপারেটরদের সুবিধা করে দেওয়ার জন্য সরকার আমাদের এই সংস্থাটাকে আস্তে আস্তে রুগ্নর দিকে নিয়ে যাচ্ছে। সরকার মনে করলে বিএসএনএলকে আবারও পুনরুজ্জীবিত করতে পারে। অবশ্যই আমরা এটা 100% মনে করি, সরকার ইচ্ছা করলে আমাদের এই বিএসএনএলকে পুনরুজ্জীবিত করতে পারে, কিন্তু উদ্দেশ্যপ্রণীতভাবে সরকার করছে না। পার্লামেন্টে বলছে আমরা বিএসএনএলকে ঘুরে দাঁড়ানোর জন্য টাকা দিচ্ছি, করছি, কিন্তু আদতেও আমরা যে ইকুইপমেন্টসগুলো কিনবো, বিএসএনএল যে ইকুইপমেন্টস কিনবে, তার যে একটা টেন্ডার হয় গ্লোবাল টেন্ডার, সেটা করতে দিচ্ছে না সরকার ইচ্ছাকৃতভাবে। কিন্তু প্রাইভেট অপারেটররা তাদের ইচ্ছা মতো ওই গ্লোবালাইজেশনের টেন্ডার দিয়ে তাদের ইকুইপমেন্টসগুলো কেনাচ্ছে। আমাদের ক্ষেত্রে বলছে তোমাদের দেশীয় কোম্পানির থেকে নিতে হবে, যেটা এখনও পর্যন্ত সেগুলো ঠিকমতো কাজ করে না। অপরদিকে তো এই যে বিএসএনএল এর সঙ্গে যে টাটা গোষ্ঠীর একটি সমঝোতা হয়েছে, সেটাও একটা কথা শোনা গেছিল, বিভিন্ন সংবাদ মাধ্যমেও সামনে এসেছিল। সেক্ষেত্রে কি আপনারা কোনো রকম কিছু পাননি? না, এই ধরনের আমাদের কোনো যে বিএসএনএল এর সঙ্গে টাটা গোষ্ঠীর যে একটা সমঝোতা হয়েছে কি মৌ চুক্তি হয়েছে, এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। তাহলে 5G যে আপগ্রেডেশন হচ্ছে, যেখানে বিএসএনএল 5G আনছে টাটা গোষ্ঠীর হাত ধরে জানা যাচ্ছে, সে বিষয়ে কি বলবো? না, এখনও পর্যন্ত আমরা সেই ধরনের 5G এখনও পর্যন্ত আমাদের আসেনি। আমাদের 4Gগুলো ইনস্টলেশন হচ্ছে, কিন্তু ইকুইপমেন্টসগুলো খুবই দুর্বল। আরেকটা বিষয় হচ্ছে, হাতিপুরে যেহেতু আপনার বাড়ি, এখানে তো জমি কেনা রয়েছে পর্যন্ত বিএসএনএল এর, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি হবে মনে হচ্ছে? আমাদের এখন যা পরিস্থিতি হয়েছে, আমাদের যে স্থায়ী সম্পত্তিগুলো আছে, যেখানে যেখানে সম্পত্তিগুলো হচ্ছে, আমাদের শান্তিপুরের যে জমিটা কেনা আছে, এইটা কোনো রাজ্য সরকারেরকে হস্তান্তর করার জন্য ডিপার্টমেন্ট নির্মাণ রয়েছে এক্সচেঞ্জটা, সেটা ভেঙে পড়ছে, জরাজীর্ণ অবস্থা। এটা আমাদের একটা নিয়ম আছে, যেহেতু আমরা রেন্টেড বিল্ডিং, নিজস্ব বিল্ডিং নয়, এইটা যে রেন্ট দিয়েছে বাড়িওয়ালা রিপেয়ার করে দেওয়ার কথা, কিন্তু তিনি এখন ওই বাড়িটা আবার অন্য কাউকে হস্তান্তর করেছেন, রিপেয়ার করছেন না। আমরা ওই অবস্থার মধ্যে দিয়েই তাহলে আজকে সম্মেলনে নতুন কমিটি গঠিত হবে? অবশ্যই নতুন কমিটি গঠিত হবে আগামী 2 বছরের কার্য পরিচালনা করার জন্য। এর আগের বারে সম্মেলন কোথায় হয়েছিল? এটা যেমন এর আগের সম্মেলন হয়েছিল 5ম রাজ্য সম্মেলন বর্ধমানে হয়েছিল, এবার নদিয়ার শান্তি, এবার নদিয়ার শান্তিপুরে হচ্ছে। আপনার নাম, পরিচয়? আমার নাম বিধানচন্দ্র প্রামাণিক। এই যে 6ষ্ঠ রাজ্য সম্মেলন হচ্ছে, তার অভ্যর্থনা কমিটির সম্পাদক, এবং আমি নদিয়া জেলার বিএসএনএল পেনশন অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সরকারের ঘাড়ের উপরে ভর করে বেসরকারি সংস্থাগুলো এত রমরমা, অথচ সরকারের সংস্থার গুরুত্বপূর্ণ যে ল্যান্ডলাইন নাম্বারগুলো বিভিন্ন অফিস আদালতে, সেখানে এখন আর নেই। কীভাবে দেখছেন আপনাদের সংগঠন? আজকে সম্মেলনটা হচ্ছে পেনশনার্সদের, যারা বিএসএনএলে কাজ করতো এবং তাদের এই পরিশ্রমের মধ্যে দিয়ে বিএসএনএল লাভজনক ছিল, ল্যান্ডলাইন ছিল, ব্রডব্যান্ড ছিল, ঠিক আছে। আজকে সরকারের যে নীতি, সেই নীতির কারণে সারা ভারতবর্ষে এখন 90% যে মার্কেট শেয়ার, সেটা প্রাইভেট কোম্পানিগুলো তারা কম। বিএসএনএল ছিল, বিএসএনএল আছে, বিএসএনএল থাকবে, কিন্তু বিএসএনএলের যে গৌরবের দিন, সরকারের উচিত হচ্ছে বিএসএনএলকে সেইভাবে ধ্যান দেওয়া। সরকারের নীতি, সরকারের পরিকল্পনা, সরকারের চিন্তাভাবনা, তার মধ্য দিয়েই বিএসএনএলকে আগের দিনে এগোনোর সুযোগ আছে। এখানকার কর্মচারীরা, আমরা বিএসএনএল কর্মচারীরা যারা আছি, তার চেষ্টা করছি কিন্তু ভালো করা যায়। আজকে সম্মেলনটা কিন্তু পেনশনার্সদের, তাদের যে দাবি দেওয়া, তার ভিত্তিতেই তাদের এই সম্মেলনটা। বিভিন্ন জায়গায় দেখা যায় ডিএ কিংবা পেনশন নিয়ে একটা দুরবস্থা থাকে, সেক্ষেত্রে মাঝখানে বিএসএনএলের এক সময়ে বেতনের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল, বর্তমানে বিএসএনএল সেই জটিলতাটা কাটিয়ে তুলেছে। এখন কর্মচারীরা বেতন পাচ্ছেন যারা নিয়মিত কর্মচারী, যারা অনিয়মিত কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল লেবার, তাদের ক্ষেত্রে কিন্তু বেতন ভাতা পাওয়া, বিভিন্ন দাবি দেওয়া পাওয়ার সমস্যা রয়েছে। পেনশনারদের ক্ষেত্রে আজকে যারা এসছেন, তাদের দাবি হচ্ছে তাদের পেনশন রিভিশন করতে হবে।
কর্মচারীদের রিভিশন করতে হবে, এইগুলো নিয়ে সমস্যা জড়িত এখনও আছে। গ্র্যাচুইটি পেনশন সমস্ত টাকা কি ঠিকভাবে পাচ্ছেন? এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই যে যেমন বলছে সরকারি নীতি নিয়ম নীতির ফলেই আজকে হয়তো এইরকম উদাসীনতার ফলে এই অবস্থা। অন্যদিকে এটাও বলতে শোনা যায় যে কর্মচারীরা যখন সরকারি হন তখন সেই প্রাণোচ্ছল ব্যাপারটা তাদের থাকে না, অথচ বেসরকারিদের অনেক পরিশ্রম করে। না, এটা অবশ্যই ঠিক, এটা ঠিকই যে সরকারি কর্মচারীদের মধ্যে সেই যে কাজকর্মের যে দক্ষতা, তাদের প্রতিযোগিতা, এটাও আপনি বোঝাতে চাইছে। আজকে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে দাবি উঠছে যে আগে আমার ট্রেড, আগে আমার শিল্প, আগে আমার দপ্তর, এবং সেখানে প্রতিযোগিতামূলক ব্যাপারটা কিন্তু আসছে। এখন আর টেলিকম বিএসএল একা নয়, তার সঙ্গে আরও অন্য কোম্পানিগুলি আছে। তাদের সঙ্গে প্রতিযোগিতার মধ্য দিয়ে যদি আমি গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করতে না পারি, তাহলে আমাকে সরে আসতে হবে, ঠিক আছে। কিন্তু এই বিএসএনের মালিক কিন্তু কর্মচারী নয়, মালিক কিন্তু সরকার। কর্মচারী তার নীতিকে প্রয়োগ করছে, সুতরাং পরিকল্পনা কে করবে? আজকে মালিককে কেন্দ্র সরকার। ফর এক্সাম্পল 4G পাওয়া যায়নি কেন? আজকে 4G 5G দিচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো, প্রাইভেট কোম্পানি 5G দিচ্ছে, বিএসএল 4G দিচ্ছে না। তাই কি কর্মচারী? না, তাই হচ্ছে যে এই 4G দেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বিএসএলকে বলা হচ্ছে আপনি আত্মনির্ভর ভারত, আপনি বিদেশ থেকে টেকনোলজি কিনতে পারবেন না। নোকিয়া কিনছে, এয়ারটেল কিনছে, ভোডাফোন কিনছে, রিলায়েন্স জিও কিনছে। তো অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলো বিদেশ থেকে টেকনোলজি নিয়ে সে 4G 5G দিতে পারবে, আর বিএসএনকে আটকে দেওয়া হলো, বলুন না আপনি পারবেন না, আপনাকে স্বদেশি টেকনোলজি দিতে হবে। এই বর্তমানে যেটা জানা যাচ্ছে যে টাটা গোষ্ঠীর সঙ্গে বিএসএনএল একটা সমঝোতা হয়েছে এবং পরবর্তীতে 5G আনার ব্যবস্থা হচ্ছে। না, এটা অতটা বিষয় নয়, কোনো সমঝোতা হয়নি। বিএসএনএলের পক্ষ থেকে আগামী দিনে 4G কাজের যে বরাত, সেই বরাতের কিছু অংশ টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র টাওয়ার তৈরি করার জন্য। টাওয়ার তারা আজকে তৈরি করছে, টাটা সাপ্লাই করছে। সুতরাং বিএসএনএল আগামী দিনে 4Gর জন্য 1 লক্ষ যে টাওয়ার তৈরি করবে, যারা আমরা বলি বিটিএস, এই টাওয়ারের বরাতটা কিন্তু পেয়েছে, টিসিএস পেয়েছে, টাটা কোম্পানি পেয়েছে। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যখন দেশের ক্ষেত্রে হোক বা আন্তর্জাতিক ক্ষেত্রে যখন চরমতর সমস্যা তৈরি হয়, তখন সর্বদলীয় সব একসঙ্গে বসা হয়। আপনাদের তো অনেক রকম ট্রেড ইউনিয়ন আছে, তারা কি আপনারা একত্রিত হচ্ছেন? এটা আমাদের একটা গর্ব, আমি ঠিক তুলেছি। আমরা চেষ্টা করছি সমস্ত সংগঠন, অফিসার, কর্মচারী সবাইকে যুক্তভাবে এই বিএসএনএল পরিষেবা কী করে আগামী দিনে আরও ভালো করা যায়, সরকারের কাছে আমরা কী দাবি করতে পারি, সবাইকে সর্বদলকে নিয়ে আমরা চেষ্টা করছি এগোনোর ক্ষেত্রে। এইটা করতে পারলে একমাত্র বিএসএফ আসতে পারবে। আপনার নাম পরিচয়? অনিমেষ মিত্র, বিএসএল এমপ্লয়িজ ইউনিয়ন অল ইন্ডিয়া সভাপতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,